আজকে তেসরা নভেম্বর 2025 সাল, সোমবার, ডার্টফোর্ড, যুক্তরাজ্য। আমি কথা বলছি মাসিউল আলম প্রসূন। কথা বলছি শ্রদ্ধেয় ডক্টর মাহমুদ শাহ কুরেশি সাহেবের সাথে। তাকে এখানে পেয়েছি, এটা আমাদের অনেক সৌভাগ্য এবং সেই সুযোগে তার একটা সাক্ষাৎকার নিচ্ছি। আমি এই পুরো উপস্থাপনা বা এই ইন্টারভিউতে তাকে চাচা বলেই সম্বোধন করব, সম্পর্কে চাচা। তো চাচা, আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বাংলা সাহিত্যে তিনজন প্রধান আধুনিক সাহিত্যিকের সাক্ষাৎ পাই। একজন হচ্ছে শ্রদ্ধেয় না কাজী আব্দুল লতিফ, না অন্নদাশঙ্কর রায় এবং মাহবুব আলম এবং তিনি কাজী আব্দুল লতিফ। এই তিনজন পারস্পরিকভাবে ঘনিষ্ঠ ছিলেন, বন্ধু হিসেবে তারা একাত্ম ছিলেন। কিন্তু সবচেয়ে বড় ছিল তিনজনের বিশিষ্ট তিন ধরনের ধারার তাদের লেখা এবং তাদের চিন্তা প্রসার আমরা দেখতে পাই। তো এর মধ্যে আজকে মাহবুব আলম সম্পর্কে আমরা আলোচনা করব। মাহবুব আলম সম্পর্কে আমি ছাত্র জীবন থেকেই তার রচনা, বিশেষ করে যে ওই চাঁদে কী নাম, বিশেষ করে মোমেনের জবানবন্দি গ্রন্থটি পাঠ করার পর থেকেই তার সম্পর্কে আমি আগ্রহী হয়ে পড়ি। তো কিন্তু দেখা যাচ্ছে যে মাহবুব আলম সাহেবের চিন্তাধারা অত্যন্ত গভীর এবং তিনি তার সমস্ত রচনার মধ্যেই, এমনকি তার যুদ্ধের সময়ের যে বৈশিষ্ট্যপূর্ণ যে ধারাবাহিক বর্ণনা তিনি করে গেছেন, সেগুলোর মধ্যেও আমরা দেখতে পাই যে অনেক গভীর চিন্তাধারার অবকাশ রয়েছে। তো মাহবুব আলমের এই চিন্তাধারার অবকাশ আসলে আমাকে উদ্দিষ্ট করেছে তার সম্পর্কে লেখার জন্য। এবং আমি বাংলা একাডেমিতে যখন সুযোগ পেয়েছি তখন মাহবুব আলমের জীবনী লেখার জন্য আমি সচেষ্ট হয়েছি। এবং আমার দুর্ভাগ্যবশত সব তথ্য বা সব প্রয়াস আমার সেই সময় হয়নি। তার অনেক পরবর্তীকালে আমি তার মৃত্যুর শতবার্ষিকী উপলক্ষেও তার সম্পর্কে কিছু লিখেছিলাম এবং তার সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে, বিশেষ করে অন্নদাশঙ্কর রায়ের চিঠির বর্ণনা এবং অন্যান্য দিক থেকে অনেক তথ্য দিয়ে আমি বাংলা একাডেমিকে আরেকটা রচনার একটা আনুষঙ্গিক হিসেবে প্রকাশের জন্য দিয়েছিলাম, কিন্তু তারা এখনো সেটা আর প্রকাশ করেনি। প্রসঙ্গত চাচা, এখানে অন্নদাশঙ্কর রায়ের সাথে আমরা জানি মাহবুব আলমের খুব ঘনিষ্ঠতা ছিল। কাজী আব্দুল লদুদের সাথেও তার সখ্যতা ছিল খুব মাহবুব আলমের। ছিল। আচ্ছা। হ্যাঁ, এবং সেই সখ্যতা বা সেই ঘনিষ্ঠতা সেগুলোকে ভিত্তি করে মাহবুব আলম শুধুমাত্র নিজেদের কথা প্রকাশ করতে চাননি, তিনি সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের বা বাংলার সামগ্রিক বা বুদ্ধিজীবীদের জীবনের ধারাকে তিনি তুলে ধরতে চেয়েছিলেন। সেগুলো তার আমরা পরবর্তী গ্রন্থ একটা যে রয়েছে সেটার মধ্যে আমরা পাই। সুতরাং মাহবুব আলমের জীবনকে আসলে সবাই ঠিকমতো বুঝতেও পারেনি, বা মাহবুব আলম সাহেবও নিজেকে অতখানি স্পষ্ট করে তুলে ধরতে পারেননি। তিনি তার যে অত্যন্ত ব্যাপক একটা
চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারার মধ্যে মধ্যে যে আমরা বাংলা ভাষা, সাহিত্য এবং সমাজের যে দিকগুলোকে স্পষ্ট করে তুলে ধরতে পারি, সেটা আমরা আমরা পাই না এই জন্য যে তিনি সেগুলোকে খুব স্পষ্ট করে আর প্রকাশ করেননি। প্রথম দিকে যে তাঁর জীবনের যে প্রথম দিকের যে বইগুলো এবং রচনাগুলো, তার মধ্যে তিনি যেভাবে নিজেকে তুলে ধরেছেন, সেটা পরবর্তীকালে আর করেননি। পরবর্তীকালে তিনি নানা রকমের যেমন তিনি সাংবাদিকতা, দৈনিক জমানার দৈনিক এবং অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেন, সামাজিক জীবনের ব্যস্ততা এর মধ্যে, গড্ডালিকার মধ্যে। এটা কি তার সাব রেজিস্ট্রার তারপর রেজিস্ট্রার পদ থেকে তার হ্যাঁ, মানে অবসর গ্রহণের অবসর পর গ্রহণের পর হ্যাঁ, এই অবসর গ্রহণের পর থেকে তিনি অন্যান্য সামাজিক জীবনের সঙ্গে জড়িত হয়ে পড়লেন। তার ফলে তিনি আর সেই দিকে অন্যদিকে যে অর্থাৎ তার যে গভীর একটা আহ, মানে একটা গভীর গভীর মানে দর্শনজাত দর্শন তার জাতির কিছু যে চিন্তাধারা চিন্তা ছিল, ভাবনা, সেগুলোর মধ্যে তিনি আর যেতে পারলেন না। তবে এটা অস্বীকার করা যাবে না যে বাংলা সাহিত্যে ওই যে এই তিনজনের নাম বলেছে, এই তিনজনের সমকক্ষ আর কেউ দাঁড়াতে পারেন না, যারা তার তাদের মান এবং তাদের বক্তব্য, তাদের সামগ্রিক চিন্তাধারাকে তুলে ধরতে পেরেছেন। এটার তো মানে আমরা তো আর 100 বছর বা 80 বছর আগে দেখার সুযোগ হয়নি, কিন্তু এখনকার যুগে যেমন দেখি যে লেখক সাহিত্যিক তাদের একটা মার্কেট চিন্তা থাকেই, যে মার্কেটে তাদের জনপ্রিয়তা এবং তাদের লেখক বইয়ের কাটতি, সুতরাং সেভাবে মার্কেট ওরিয়েন্টেড, মার্কেটমুখী যে একটা লেখা এবং সেটা দ্বারা ধাবিত হওয়ার একটা প্রবল প্রবণতা দেখা যায়। তার মানে সেই সময়কার তাদের মধ্যে সেই প্রয়োজনীয়তাটা যে মার্কেটমুখী হতে হবে এবং মার্কেটে আমাদের প্রাধান্য থাকতে হবে, এটা অতটা তাদের মধ্যে প্রকট ছিল না। এবং আমার মনে হয় যে সেটা তাদের মধ্যে এই মার্কেটমুখিতা বা আহ, সাধারণ মানে তারা লিখেছেন মার্কেটের আহ, পরিচিতি বা ব্যাপকতা পাওয়ার জন্য নয়, তারা লিখেছেন তাদের যে নিজেদের চিন্তাধারার তাগিদে। পরিচিতির জন্যে, তাদের চিন্তাধারা যাতে প্রকাশমান হয়, সেটার জন্যই তারা লিখেছেন এবং তারা তাদের বক্তব্যকে স্পষ্ট করে তোলার চেষ্টা করেছেন সবসময়। সেই জন্য আমরা দেখতে পাই যে মাহবুল আলম রচিত বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন রচনার মধ্যে আমরা তার সেই প্রকাশ, সেই মোমেনের জবানবন্দির যে মূল ধারাটা, সেটাই চলে আসে। আপনি আপনার সূচনা কথাতে আমার একটা প্রশ্ন ছিল, আহ, আহ, সেটা কিছুটা বলে ফেলেছেন। যেমন আমার একটা প্রশ্ন ছিল যে আম, যে তার সাথে আপনার ব্যক্তিগত জানাশোনা ছিল কিনা, এবং তাকে নিয়ে যে আপনি লিখেছেন, আপনি তো মাহবুব আলমকে নিয়ে বই লিখেছেন, সেই লেখাটা কি সাহিত্য মহলের গ্রন্থনার প্রয়োজনে লিখেছেন নাকি ব্যক্তিগত তাগিদে? আমি একটা উত্তর পেলাম যে আপনি আসলে অনেকটা ব্যক্তিগত তাগিদেই লিখেছিলেন যখন সুযোগটা পেয়েছেন বাংলা একাডেমির। আসলে আমি একদিন কোনো এক মোড়ে আমি মাহবুব আলমের বাড়িতে নিজেই চলে যাই এবং চলে গিয়ে তাকে তার বারান্দায় উপবিষ্ট দেখি এবং তাকে প্রকাশ করে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমি তার উপর
তার সম্পর্কে খুব আগ্রহী, তার লেখা ইত্যাদি, সেই জন্য আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। তিনি এইভাবে আমরা বক্তব্য শুরু করি। এটা কি তারপরে চট্টগ্রামের বাসা? চট্টগ্রামের বাসায়, তার বাড়িতে, তার কাজের দেউরির বাড়িতে। কাজীদের বাড়ি। তো যাই হোক, নানা আলোচনার মধ্য দিয়ে এটা কোন সালের দিকে? এটা আমার ঠিক এখন মনে নেই, তবে আমার মনে হয় যে 1900, এটা যুদ্ধের আগে? হ্যাঁ, ষাট? বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগেই এই ঘটনা ঘটে, এবং আমি তার সঙ্গে সাক্ষাৎ করে, মানে আমি আসলে আমি ভবিষ্যতে যে তার জীবনী লিখব, সেটাই এটার ইয়ে হয় আর কি, সূচনা ঘটায় আর কি। তো কারণ ভবিষ্যতে যখন আমি জীবনী লিখি, তারপরেও আর কেউ কিন্তু আসলে লেখেনি বা জীবনী সম্পর্কে আগ্রহ প্রকাশ করেনি। এটা আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় যে এটা কেন? মানে বাংলাদেশে তো চিন্তাশীল বা গভীরভাবে চিন্তাশীল আরো হ্যাঁ, আরো অনেক হ্যাঁ লেখক আছে, সাহিত্যিক ছিলেন, তারা দু চারজন, যেমন ঢাকা ভিত্তিক। যেমন আবুল কালাম শামসুদ্দিন, যিনি আজাদ ইত্যাদির সম্পাদক ছিলেন, আবুল কালাম শামসুদ্দিন, তারপর আরও দু চারজন হয়তো এই যে মাহবুব আলম সম্পর্কে আগ্রসর। তারপরে ওই যে মহিলা সাহিত্যিক আমাদের সুফিয়া কামালের কথা। সুফিয়া কামাল, সুফিয়া কামালের সাথে তার খুবই ঘনিষ্ঠতা ছিল। ঘনিষ্ঠতা, কিন্তু ঘনিষ্ঠতাটা কেন? ঘনিষ্ঠতা হচ্ছে তার সাহিত্যের সাহিত্যবোধের কারণে, এবং সেইটা বেগম সুফিয়া কামাল, যদিও তিনি অত্যন্ত সাধারণ মানের বা সাধারণের জন্যই তিনি লিখতেন, কিন্তু বেগম সুফিয়া কামালও সেটা তিনি বুঝেছিলেন। সেটা যেমন কাজী আব্দুল ওদুদ বুঝেছিলেন, যেমন অন্নদাশঙ্কর রায়, তিনি বুঝেছিলেন। অন্নদাশঙ্কর রায়ের সাথে তো মানে অন্নদাশঙ্কর রায় এবং তার স্ত্রী লীলা রায়, তার মানে দুজনের সাথেই তার খুব আসা যাওয়া ছিল। হ্যাঁ, আসা যাওয়া ছিল এই কারণে যে লীলা রায় তো তার বই অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন। তো এরপরে এছাড়াও তারা সাহিত্যগতভাবে তারা একাত্ম করতেন নানাভাবে, নানা দিক থেকে। সেই জন্য তারা সবসময় মিলিত হওয়ার প্রয়াসে উৎসাহী ছিলেন, এবং যখনই সুযোগ পেয়েছেন তখনই তারা একাত্ম হয়েছেন। সেই জন্য আমরা মাহবুব আলমকে অত্যন্ত উচ্চমানের উচ্চাঙ্গের সাহিত্যিক হিসেবে গণ্য করি, এবং তার সম্পর্কে দুর্ভাগ্যবশত আমাদের ধ্যান ধারণা অনেক কমে গেছে। এই জন্যে আমি খুব দুঃখ প্রকাশ করি। এমনকি আমি দেখেছি এই যে তার জীবনীটা যে আমি লিখেছি, সেটা মাত্র কয়েক কপি এখন তার জীবনের একটা অংশে প্রকাশিত আছে, কিন্তু সেটা নিয়ে বাংলা একাডেমির কোনো তৎপরতা নেই। অর্থাৎ কেউ যে মনে করছে না যে এটা আরও প্রকাশ করা দরকার, এবং এটা অথবা এগুলো নিয়ে আরো আলোচনা এবং আরো গবেষণা দরকার আছে। সুতরাং এটা আমাদের দুর্ভাগ্যবশত এটা হয়েছে। তো কিন্তু তবু আমি মনে করি যে একবার না একবার, কিছুদিন পর হোক, এটা আবার এই ধারাটা প্রবল হয়ে উঠবেই। কেননা এটা 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 একেবারে বাতিল হয়ে যেতে পারে না। মাহবুব আলমের যে চিন্তাধারা, যে ভাবধারা, এবং সেটা যেভাবে তিনি প্রকাশমান ছিলেন, সেভাবে তিনি প্রকাশ করতে চেয়েছেন। বিশেষ করে তিনি তাঁর সময়কালের বাঙালি মুসলমান সমাজের যুব সমাজকে উদ্দীপিত করার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং এটা একটা বিরাট কাজ ছিল, এবং এই কাজের সাফল্য তার পরিবারের ভিতর থেকে প্রথমে শুরু করে আমরা বিভিন্নভাবে
বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিকতার মধ্য দিয়ে প্রকাশমান হতে দেখি। আজাদ পত্রিকা, তারপরে আরও অন্যান্য আহ, সওগাত, তারপরে আরও অন্যান্য আহ, পত্রিকা, লেখা ইত্যাদি প্রকাশের মধ্যে এবং সাহিত্যিকদের নিজস্ব ধারায় গড়ে ওঠার ভেতর দিয়েও আমরা দেখতে পাই। এমনকি আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ যখন একটা প্রকাশনালয় প্রতিষ্ঠা করলেন তার মামার জন্যে, তখন তিনি মাহুল আলমের বই প্রকাশ করলেন সেখানে। তো এগুলো খুব সহজ কথা নয়, কিন্তু এগুলো আসলে অনেকের জানা নেই। সৈয়দ ওয়ালিউল্লাহর সাথে কি মাহুল আলমের বন্ধুত্ব পরিচয় বা যোগাযোগ ছিল? মনে হয় না, কারণ তারা বয়সের দিক থেকে একত্র একাত্ম ছিলেন না। তারা দুজন দুই জগতের অধিবাসী, এবং ওয়ালিউল্লাহ অনেক তরুণ। ওয়ালিউল্লাহ কলকাতার অধিবাসী, মাহবুল আলম চট্টগ্রামে থাকেন এবং তিনি নিজস্ব জগতে ঘোরাফেরা করেন। তার বয়স অনেক বেশি, সুতরাং তাদের মধ্যে সেরকম কোনো যোগাযোগ ছিল না। কিন্তু আন্তরিকভাবে বা আধ্যাত্মিক দিক থেকে তাদের মধ্যে যোগাযোগটা ছিল, এবং ছিল বলেই ওয়ালিউল্লাহ তার বই প্রকাশ করতে উৎসাহী বোধ করেছেন। আম, একটু প্রসঙ্গক্রমে বলি যে আপনি বলছিলেন যে মাহুল আলম যখন লেখেন আম, তরুণ সমাজ, তরুণদের একটা উদ্দীপ্ত করা বা একটা জাগরণ, আসলে বাংলার মুসলিম লেখক একটা জাগরণের ব্যাপার ছিল সেই সময়। তো এখন ওই তাগিদ বা ড্রাইভারের ব্যাপারটাই আমি একটু জানতে চাচ্ছি যে প্রত্যেকটা যুগেই লেখকদের যারা লেখেন বা যারা কবিতা লেখেন বা রচনা বা উপন্যাস লেখেন বা কলাম লেখেন, তাদের লেখার পিছনে একটা ফ্যাক্টর বা একটা কী বলবো ড্রাইভার থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আম, আম, কিছু ব্যাপার থাকে যেমন প্রেম, ভালোবাসা, অথবা সমস্যা। আমরা বলি যে সমাজের বা রাষ্ট্রের কিছু সমস্যা, এক এক যুগে সমস্যা এক এক রকম, রাজনৈতিক সমস্যা এক এক রকম। যেমন একসময় স্বদেশী আন্দোলন একটা সংকট বা একটা নিয়ামক, একটা প্রভাবক। তারপরে আসলো বাংলাদেশের স্বাধীনতা, বাঙালির স্বাধীনতা, সেটাও একটা যুগ। এরপরে স্বাধীনতার পরে আবার আরেক রকম অনেকগুলা ফেজ। তো এক এক যুগে যে এক একটা সমস্যা যেটা মানুষকে লেখায় ও কি বলবো প্রভাবিত করে বা ড্রাইভার হিসেবে কাজ করে, সমাজ, রাষ্ট্র, রাজনীতি বা মানুষের ব্যক্তিগত মনন, অথবা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো ধর্মীয় চেতনা, এবং এগুলোর সাথে যে মানুষের দ্বন্দ্ব, এগুলোও কাজ করে। তো মাহবুব আলমের ক্ষেত্রে সেটা কি সমাজ নাকি মনন নাকি ব্যক্তি বিশেষের সমস্যা? যেমন প্রেম ভালোবাসা, এটা ব্যক্তি বিশেষের সমস্যা, নাকি উপনিবেশজাত যে সমস্যা যেটা আমাদের স্বদেশী আন্দোলন? এই প্রসঙ্গে আমি আবার একটু পরে আসবো। যেমন তার অগ্রজ শমসুল আলম, তার আবার অনুজ দিদার আলম, তারা আবার উপনিবেশ সৃষ্ট যে সমস্যা, স্বদেশী আন্দোলনে তারা বেশি উজ্জীবিত ছিলেন। তো মাহবুব আলমের ক্ষেত্রে আসলে ঠিক কোন জিনিসগুলো বা কোন বিষয়টা ড্রাইভার হিসেবে কাজ করেছে তার লেখায়? আমার মনে হয় যে মাহবুব আলমের ক্ষেত্রে প্রধানত তার নিজস্ব চিন্তাধারা, এবং সেই চিন্তাধারার মধ্য দিয়ে যে তিনি সমাজের যে উন্নয়ন ঘটাতে পারবেন সেটা সক্রিয় ছিল, এবং সেই ধারণাই আমরা তার বিভিন্ন লেখার মধ্যেই পাই। কিন্তু এখন সেটা দুর্ভাগ্যবশত সেভাবে আমাদের দেশের লোক সেই লেখাগুলোকে গ্রহণ করেনি অথবা চিন্তা করেনি। না, তারা লেখাগুলোকে শুধুমাত্র রসরচনা কিংবা রম্য রচনা, কিংবা সেই রচনার মধ্যে
যে অন্যান্য সাহিত্য গুণ সেইটাকেই প্রাধান্য দিয়ে বিচার করেছে। মানে অন্তর্নিহিত যে হ্যাঁ, কথাটা, হ্যাঁ, দ্য মিনিং বিটুইন দ্য লাইনস, বিটুইন দ্য লাইন সেটা সেটাকে আর কেউ কেউ পড়ে দেখতে যায় না। পড়ে। হ্যাঁ, আমার মনে হয় যে সেটা হচ্ছে গিয়ে মাওলা আলমের রচনার যে খুব বেশি প্রকাশমানতা ছিল না তার প্রধান কারণ। সেটা কি ধরেন তিনি সাটল ভাবে লিখেছেন, যেটা ধরতে পারেনি? যেমন আম, অনেকে আছে রম্য লিখছেন, কিন্তু তার জন্ম সৈয়দ মুজতবা আলী, তার রম্য রচনার ভিতরে কিন্তু কতগুলো একটা মুন্সিয়ানা কাজ করে। অনেকে আছে যে সেটাকে খুব রম্য হিসেবে দেখেছে, আবার অনেকে তার ভিতরে তার মধ্য থেকে হয়তো অর্থটা খুঁজে পেয়েছেন। মাহবুবুল আলম লেখাটা সেরকম না। মাহবুবুল আলম তার একটা নিজস্ব কি বলবো প্রকৃতি ছিল, স্টাইল ছিল। সেটা তাহলে আপনি মনে করছেন যে বেশিরভাগ মানুষ এটা ধরতে পারেনি বা জানতে চায়নি। জানতে চায়নি, এবং সেই কারণেই দুর্ভাগ্যবশত তার রচনার যে যে প্রসিদ্ধি লাভ করার সারা দেশে সম্ভব ছিল সেটা হয়নি। কেবলমাত্র কিছু বুদ্ধিজীবীর মধ্যে, সীমাবদ্ধ বুদ্ধিজীবীর মধ্যে, সাংবাদিকদের মধ্যে তার রচনা আমরা তার রচনার প্রকাশ বা প্রশংসা এগুলো আমরা দেখতে পাই। তো মাহবুবুল আলম কিন্তু সেটা দেখেও এখন যেহেতু অনেক কাল অতীত হয়ে গেছেন, সুতরাং আমরা এখন আর মাহবুবুল আলম এখন আমাদের কাছে ইতিহাসের বস্তু, বিস্তৃত। এবং সেই ইতিহাসের মধ্যে তাকে কিছুতেই অস্বীকার করা যাবে না। কিন্তু সেটা স্বীকার করেও আমাদের দেশে দুর্ভাগ্যবশত যথেষ্টভাবে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করা এটা আমরা দেখিনি। তো তবু তার জন্মশতবার্ষিকীতে কিছু আলোচনা হয়েছিল, এবং আবার নতুন করে আমরা তাকে দেখার চেষ্টা করেছি। কিন্তু আমি যে মাওলানা আলমের জীবনের সংশোধনে এবং কিছু আরও বর্ধিতকরণের জন্য কিছু বস্তু দিয়েছি, সে দুর্ভাগ্যবশত সেগুলো ছাপা হয়নি। তো এখন যখন ছাপা হবে, তখন আমরা দেখতে পাবো যে মানুষ সেগুলোকে কীভাবে গ্রহণ করছে। আপনার যেগুলো ছাপা হয়নি এখনো, তাকে নিয়ে যে লেখাগুলো আছে, মাহবুবুল আলমের পরিবার বা বৃহত্তর পরিবার, মাহবুবুল আলম এবং ওহিদুল আলম, তার ছোট ভাই অনুজ, ওহিদুল আলমের পরিবারেরও পুত্র কন্যা যারা আছেন, তারা কি জানেন আপনার এই লেখা, যেগুলো অপ্রকাশিত লেখা, সেগুলো সম্পর্কে? কারণ হয়তো আমার মনে হয় না তারা জানার কথা না, কারণ আমি তো বাংলা একাডেমির সঙ্গে সরাসরি যোগাযোগ করে এগুলো দিয়েছি, এবং বাংলা একাডেমির দায়িত্বের মধ্যে সেগুলো আছে। তাদের যে কর্মকর্তা, যিনি এটার দায়িত্বে ছিলেন মূল প্রকাশনার, তার কাছেই এগুলো দেওয়া আছে। সুতরাং এগুলোর কপি কি আপনার কাছে তো আছে? আমার কাছে থাকার কথা, কিন্তু আমি খুবই এখন বয়সের কারণে আমি অনেকটা এগুলো নিয়ে খুব বেশি কোথায় কি কোনটা কোথায় আছে খুঁজে বাইর করা খুব দুর্ভাগ্যের দুর্লভ ব্যাপার। কিন্তু তবুও আমার মনে হয় না যে এটা আমরা পাবো না। আমার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ এগুলো তো অপ্রকাশিত জিনিস। সেই জন্য আমি এগুলো নিশ্চয়ই রেখেছি কোথাও, যেগুলো প্রকাশ করলে যাতে আবার মিলিয়ে দেখব যে ঠিক মতো হয়েছে কিনা। আশঙ্কা হয় সেটা হলো যে অপ্রকাশিত কিন্তু হয়তো তাদের কাছে রক্ষিত আছে, সেটা যদি আবার হারিয়ে যায় বা মিসপ্লেসড হয়, তো সেজন্য আমার একটা প্রস্তাব হয়তো থাকবে যে তার পরিবারের তাদের কাছে যদি দেওয়া হয়, হয়তো হ্যাঁ, তার তারা পরিবার থেকে আমার কাছে চাইলে আমি অবশ্যই তাদেরকে তারা দিয়ে একটা উদ্যোগ নিতে পারে।
এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আসছে, সেটা হচ্ছে মাহুল আলমের পরিবারে তিনি তো মানে আলম চার ভাই, তাদের চার ভাইয়েরই সাহিত্য জগতে খুব পদচারণা ছিল, এবং তার আগে শমসুল আলম, তারপরে দিদারুল আলম, এবং সবার শেষে সবচেয়ে ছোট ভাই ওহিদুল আলম। এই পরিবারটার একটা খুব মজার ব্যাপার হলো যে মৌলভী পরিবারের সন্তান। সন্তান এরা সবাই, এবং তাদের পিতা মৌলভী নসিউদ্দিন, তিনিও আবার এক ধারাবাহিকভাবে স্কলার মৌলভীদের পরিবার থেকে এসেছিলেন, হ্যাঁ, এবং চার ছেলের লেখাপড়া আধুনিক লেখায় শিক্ষিত করার জন্য তিনি ফতেহাবাদ স্কুলের কাছে চলে আসেন, বাড়িটারি তার সেখানে ফতেহাবাদে বাড়িটারি করেন। তো তার অগ্রজ শামসুল আলম এবং দিদারুল আলম 1920-এর দশকেই, তার মানে আজ থেকে 100 বছর পার হলো, সেই দশকে সাহিত্যকর্ম প্রকাশনের কাজে অসামান্য অবদান রাখছিলেন। তারা সেখানে যুগের আলো পত্রিকা বের করছিলেন রেঙ্গুন থেকে, বর্মা থেকে, এবং যার ফলত কবি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সাথেও তাদের যোগাযোগ হয়, বিশেষ করে দিদারুল আলমের সাথে খুব সখ্যতা। সেই হিসেবে আলম পরিবারের সাথেও সখ্যতা গড়ে ওঠে কবি কাজী নজরুল ইসলামের, এবং তিনি তাদের বাড়ি ফতেহাবাদে আসেন, দুইবার আসেন। একবার এসে রাত্রে ছিলেন, সাহিত্য আড্ডা, গানের আড্ডা, কবিতার আড্ডা করার জন্য। একটি মৌলভী পরিবার থেকে এমন প্রগতিশীল বাংলা ও সাহিত্যমুখী চার ভাইয়ের বিবর্তন হওয়া, কারণ মুসলিম সমাজ যেখানে মাদ্রাসা শিক্ষাটাই মুখ্য, কোরআন শরীফ, কোরআন পাঠ এবং ইসলামিক শিক্ষাদান, পাঠদান, এটাই যেখানে মুখ্য, সেই সময় ইংরেজি শিক্ষা মানে আধুনিক শিক্ষা, যে আধুনিক স্কুলগুলা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেখানে মূলত হিন্দু ছাত্ররাই ছিল, হিন্দু শিক্ষক সেখানে তারা পড়াশোনা করে, আমরা যেটাকে তখনকার আধুনিক শিক্ষা বলছি, সেটাতে তারা দীক্ষিত হন। তো এই বিবর্তন হওয়ার পিছনে এবং পরবর্তীতে তারা যে সাহিত্যে বিবর্তিত হলেন, সাহিত্যানুরাগী হলেন, এটার পিছনে কি অনুপ্রেরণা কাজ করেছিল এই চার ভাইয়ের মধ্যে? অবশ্যই ইট ওয়াজ স্টার্টেড বাই শামসুল আলম এবং দিদারুল আলম, এই দুইজন প্রথম ভাই এবং তৃতীয় ভাই খুব এটাতে জোরে সোরে কাজ করেন। মাহবুল আলম দ্বিতীয় ভাই, কিন্তু তার জীবনধারাটা একটু অন্যরকম ছিল, কারণ তিনি খুব অল্প বয়সে বিয়ে করেন, প্রথম বিশ্বযুদ্ধে চলে যান, তার বিশ্বযুদ্ধে গিয়ে সৈনিক হয়ে তারপরে তিনি ফিরে আসেন, ফিরে এসে তার পুরো জীবন অন্যরকম হয়ে যায়, এবং তিনি তাদের বিশাল সংসারের দায়িত্ব নেন। তো এই যে বিবর্তন হলো সাহিত্য ধারায়, এটার পিছনে আপনি কি মনে করেন যে কি অনুপ্রেরণা কাজ করেছিল? আর তার সাথে আমার আরেকটা প্রশ্ন হলো, আজ 100 বছর পর আমরা বাংলাদেশে সেই এভলিউশন বা বিবর্তন নয়, যে কোন জায়গা থেকে তারা কোথায় গিয়েছিলেন, আর আজকে আমরা 100 বছর পরে দেখি সেই বিবর্তন নয়, বললে হয়তো ভুল হবে না যে আমরা ডিভলিউশনটা দেখি, এভলিউশন না দেখে আমরা পিছনের দিকে গেছি, আমাদের সাহিত্যকর্মে বা আমাদের চিন্তাধারায়, আমাদের চিত্ত বা মানসিকতায় আমরা পশ্চাৎমুখী হয়েছি। এই দুটাকে আপনি কিভাবে আপনি দেখেন যে তারা আমি দুইটাকে দুইভাবে দেখবো, আসলে দুইটাকে একভাবে দেখা ঠিক মনে করছি না। আমার মনে হচ্ছে যে মাহবুল আলমের দিক থেকে ঠিকই ছিলেন। তিনি সব কিছুকে মিলিয়ে কিছুকে একটা আন্ডার কন্ট্রোল, একটা তার দায়িত্ববোধের মধ্যে দিয়ে বাড়তে দিতে চেয়েছিলেন, এবং সেভাবেই তার সমকালে তার ছোট ভাইরা এবং তার আশেপাশে যারা সাহিত্যকর্মে নিয়োজিত ছিলেন, দৈনিক বাংলা
বাংলাদেশ, চট্টগ্রাম ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকার মধ্য দিয়ে আমরা সেগুলো প্রকাশমান দেখি। তো সেগুলোতে তিনি আহ, তখন আহ, এবং ওদিকে কাজী নজরুল ইসলামের সওগাত পত্রিকার আহ, নাসিরুদ্দিন সাহেবের সহায়তা তারা লাভ করেছিলেন, এবং এর ফলে তারা যেভাবে একটা সামগ্রিকভাবে এগিয়ে চলেছিলেন সেটা ঠিকই ছিল। পরবর্তীকালে এখন আহ, অনেক পরিবর্তন ঘটে গেছে। সেই পরিবর্তনের ধারার সঙ্গে এদের ধারাকে মিলিয়ে দেখার কোনো অবকাশ নাই। কোনো অবকাশ নেই। তো সুতরাং আমরা এটা কি সামাজিক পরিবর্তনের কারণে বা সামাজিক পরিবর্তনের কারণেই অনেকটা চিন্তাধারাও সেভাবে বদলে গেছে। ঘটেছে। হ্যাঁ, আর আপনার কথা থেকে আমি যেটা একটা খুঁজে পাচ্ছি সেটা হলো মাহবুল আলম তিনি আহ, একটা পরিমিত একটা ব্যালেন্স লাইফ, মানে একটা ব্যালেন্স অফ ওয়ার্ক অ্যান্ড ব্যালেন্স অফ স্টেবিলিটি তার মধ্যে একটা বিরাজমান ছিল, যেটা হয়তো তার বড় ভাই শামসুল আলম, দিদারুল আলম তারা খুব প্রতিভাবান ছিলেন। দারুণ রকমের তাদের লেখনী যে কি বলবো শক্তি, কিন্তু তারা আবার খুব ইমোশনাল বা খুব আবেগপ্রবণ ছিলেন। আবেগপ্রবণ এবং আবেগতাড়িত ছিলেন বলেই বোধ হয় আর কি, যে মনে হয়। শামসুল আলম তো আপনি জানেন যে তিনি অল্প বয়সে তিনি নিহত হন বর্মার দাঙ্গায়। তিনি খুব নৃশংসভাবে নিহত হন। আর দিদারুল আলম খুব অল্প বয়সে তিনি রোগাক্রান্ত হয়ে মারা যান। তো যার কারণে তাদের সৃষ্টিশীলতা বা সৃষ্টিকর্ম কি হতে পারত সেটা আমরা জানতে পারলাম। কিন্তু সেই সময় তারা যা লিখেছিলেন এবং সেই সময় যে কাজগুলো করেছিলেন সেগুলোর একটা যথেষ্ট মূল্য প্রকাশ রয়েছে। এবং প্রকাশনাটা যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এইটা এটা সেই একই সময়কার মুসলিম সাহিত্য সমাজের কাজকর্মের মধ্যেও আমরা দেখতে পাই। আমার জন্ম তো অনেক পরে, 1971 আমার জন্ম, এবং হয়তো অনেক পরিণত হয়ে ম্যাচিউর হওয়ার পরে যখন আমি একটু করে জানতে পারলাম যে 20-এর 30-এর দশকে মুসলিম সাহিত্য সমাজের কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল সাহেব, তারপর কাজী মোতাহার হোসেন, তারপর প্রমুখ, এবং এদিকে মাহুল আলম, দিদারুল আলম, শামসুল আলম, তারা যে লেখাজোখা করেছেন, এই যে প্রকাশনার ব্যাপারটা এবং ডকুমেন্টেশনের ব্যাপারটা, প্রকাশনার মাধ্যমে যে মানুষের কি বলবো সেটা যে গ্রন্থিত হয় এবং প্রকাশিত হয় যে ভাবটা এবং চিন্তাধারা, চিন্তা চেতনা, সেটার গুরুত্ব যে কতটা সেটা আমরা বুঝলাম 2018-19-এর দিকে। কিছু কাগজ, অনেক পুরানো কিছু কাগজ আমার হাতে আসে ইন্টারনেটের মধ্যে। আচ্ছা, ইন্টারনেটে গিয়ে দেখতে পেলাম যে জার্মান কোনো এক লাইব্রেরি, সেখানে ওই সময়কার, ঠিক মনে পড়ছে না পত্রিকাটার নাম, কিন্তু অবিভক্ত বাংলা অবশ্যই, ভারত, তখনকার কোনো একটা পত্রিকার একটা সংখ্যা তাদের সংগ্রহের মধ্যে আছে। এবং সেখানে খুঁজে দেখলাম যে অনেক পুরানো লেখা, মাহুল আলমেরও একটা লেখা আছে। আচ্ছা। এবং মাহবুল আলমের লেখা শুধু না, মাহবুল আলমের সেই যৌবনের ছবি, যেটা আগে আমাদের কখনো দেখার সৌভাগ্য হয়নি, সেটাও দেখা গেল। তো তখন একটু আগ্রহী হলাম যে আচ্ছা মুসলিম সাহিত্য সমাজ কি করছিল, কারণ তখন বলা যায় যে অনেকটা তখন মাত্র জানা শুরু করলাম যে এরকম একটা মুভমেন্ট শুরু হয়েছিল, এরকম একটা ইট ওয়াজ এ মিশন, ইট ওয়াজ এ মুভমেন্ট, যে তারা কি করতে চেয়েছিলেন। তারা এরপরে আবুল মোমেন, আবুল ফজল সাহেবের ছেলে, তার সাথেও আমার কথা হলো। তারপরে তিনিও বললেন অনেক কিছু। তারপরে বাংলা জার্নাল বলে একটা পত্রিকা আছে, যেটা ইকবাল করিম হাসনু বের করেন,
ইয়ে থেকে, কানাডা থেকে। হুম হুম সেখানেও মুসলিম সাহিত্য সমাজের প্রথম দিককার কিছু লেখা তারা আবার পুনর্মুদ্রণ করেন। তো সেগুলো আমার হাতে যখন আসে আমি একটু অবাক হলাম যে আসলে মুদ্রণের প্রকাশনার গুরুত্ব কতটুকু, হুম এবং এটা বন্ধ করা যাবে না। এবং সেই থেকে আমরাও আমিও খুব কি বলবো অনুপ্রাণিত হলাম যে আমাদেরও কিন্তু সাহিত্যপত্র বের করতে হবে, এই বিলাতে বসে সাহিত্যপত্র বের করতে হবে। এই তো প্রসঙ্গে বলে রাখি, এটা আপনি পেয়েছেন অলরেডি, আমরা বিলাতে কৃষ্ণচূড়া সাহিত্যপত্র বের করি। হুম আহ, এটা কিন্তু সেই অনুপ্রেরণায় আমাদের করা যে প্রকাশনা করতে হবে, কবিতা, গল্প, প্রবন্ধ, একটু ক্রিটিক্যাল লেখা, সমাজ চিন্তামূলক, সমাজ বদলে যাচ্ছে, বদলাবে, সবসময় বদলাবে, সেগুলো নিয়ে কে কীভাবে কীরকম ভাবছে, কি ভাবছে, কেন ভাবছে, তো সেগুলো নিয়ে লেখাজোখার উপরে আমরা এই বইটা বের করেছি। না, এটা খুব ভালো কাজ করেছে। এখন এটা সে জি, তো আপনি পেয়েছেন এবং আপনি আমাদেরকে এখানে আপনার বাণী দিয়েছেন, তাতে আমরা খুবই কি বলবো, আমরা অনুপ্রাণিত, এবং সেই সাথে আমরা নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে আপনাকে দেখাতে পেরেছি এই বইটা। না, এটা খুবই একটা ভালো কাজ হয়েছে, কারণ এর দ্বারা আমাদের সত্যি সত্যি একটা কাজ হবে বলে মনে হয়। কারণ এতকাল ধরে এটা সীমিত ছিল, পড়েছিল একেবারে, মানে এটা নিয়ে আর কেউ মাথা ঘামাচ্ছিল না। এখন এখন আবার নতুন করে এটা আমাদেরকে তুলে ধরতে হবে, এবং সেই তো সেইভাবে আমরা যদি আবার নতুন আমাদের নতুন জেনারেশনেরকে এটা যে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আর আমরা আবার দেখতে পাবো যে কারণ ভাবে সমাজ তো সবসময় বদলায়, হুম, নামছে আবার উঠছে, নামছে আবার উঠছে। আবার উঠবে, নতুন ধারা আসবে, নতুন চেতনা আসবে। তো এই 30-এর দশকের এবং সেই মুসলিম সাহিত্য সমাজের প্রসঙ্গে আবার একটু যাই চাচা। সেটা হচ্ছে সেই দশকে পূর্ববঙ্গে মুসলিম সাহিত্য সমাজের মুভমেন্ট শুরু হয়, তাতে চট্টগ্রামের কিছু সাহিত্যিকের বিশেষ ভূমিকা ছিল, যার মধ্যে সাহিত্যিক আবুল ফজল, হুম হুম মাহবুল আলমের জামাতা, হুম হুম তিনি অন্যতম। হুম হুম তো মুসলিম সাহিত্য সমাজের সাথে মাহবুব আলমের সম্পর্ক বা একাত্মতা ছিল কিনা, নাকি তিনি ইন প্যারালাল, সমান্তরালে কি তিনি কাজ করেছেন, নাকি একটা সংযোগ ছিল কিনা, এবং সেই মুসলিম সাহিত্য সমাজের সাথে তার চিন্তা চেতনা বা দর্শনের পার্থক্য ছিল কিনা? না, আমার মনে হয় যে খুব বেশি দার্শনিক পার্থক্য তাদের মধ্যে ছিল না। তারা তবে তারা একটু মানে ঢাকা চট্টগ্রাম দূরত্ব, এটা মানে ওই চট্টগ্রাম কলকাতা, এই দূরত্বটাই তারা প্রধানত মান্য করত। আর কেউ কেউ হয়তো কলকাতা প্রাধান্য দিয়ে কলকাতাকে নিয়েই ব্যস্ত থাকতে চাইতো। এইটাই হয়তো মূল কারণ। তাছাড়া আমার মনে হয় না যে আসলে তারা বিরোধিতা একে অন্যের বিরোধিতা করেছে। মানে একই মুখেই একই মুখে কাজ করছে, কিন্তু কিন্তু প্যারালালে, মানে হ্যাঁ, প্যারালাল। যার যার অবস্থান থেকে। হ্যাঁ, তার মোমেনের জবানবন্দির কথা আপনি বলেছেন, এই আহ, বইটার কথা, এই রচনার কথা, সেটাতে আবার একটু ফিরে আসি। বইটা আমিও পড়েছি, তো আমি তো পরবর্তী প্রজন্মের পাঠক, আহ, চিন্তাবিদ বলার দুঃসাহস নাই, কিন্তু পাঠক, পড়ে বোঝার চেষ্টা করেছি যে তিনি আসলে কি লিখেছেন। তো আমার অগ্রজ যারা, মানে আমার আগের জেনারেশন, আমার মা বাবা বা তাদের জেনারেশনের কাছে জিজ্ঞাসা করেছি তোমাদের কি মনে হয়েছে, তো তারা একরকম বলেছে, আমার কাছে আবার আরেক রকম মনে হয়েছে। এখন এই বইয়ের প্রসঙ্গেই বলি
যে অনেকে এই যে মোমেনের জবানবন্দি, কনফেশনস অফ আ বিলিভার, স্বভাবতই একটা মুসলিম সমাজে এই বইয়ের শিরোনামেই এটা একটা গ্রহণযোগ্যতা চলে আসে যে একজন মুমিন তার জবানবন্দি দিচ্ছে, মোমেন। তো এটার ভিতরে অন্তর্নিহিত অর্থ কী বা কী না সেটা বিচারের আগেই শিরোনামেই কিন্তু একটা ধারণা মানুষ তৈরি করে নেয়। এবং অনেক সময় হতে পারে এরকম যে একটা শিরোনামের থেকেই কিন্তু মানুষের একটা বায়াসড ফিলিং আসে। একটা আসে। হ্যাঁ, সেই সাথে অনেকে মিলায় যে মাহুল আলম তো একজন মুসলিম ঘরের মানুষ, মুসলিম লেখক, সুতরাং ওই ধারাতেই অনেকে চিন্তা করতে পারে। আমি একটু আনবায়াসড ভাবে চিন্তা করার চেষ্টা করেছি যখন এটা পড়েছি। তবে আমি যেহেতু অতটা অ্যানালিটিক্যাল বা আমি অত সাহিত্য গুণী বলা যাবে না, তাই হয়তো আমি ঠিক বুঝতে পারিনি এখনো যে আমার চিন্তাটা ঠিক ছিল কিনা। কিন্তু আমার যেটা মনে হয়েছে, অনেকে বইটাকে লিটারালি দেখতে পছন্দ করেন যে মোমেনের জবানবন্দি, অর্থাৎ একজন মুমিনের কনফেশন। কিন্তু আবার অনেকে মনে করে, আমিও হয়তো মনে করি, যে আসলে কনফেশনটা কি, উনি কি কনফেশন করেছেন বা বইটাতে কি কনফেশন দেওয়া হয়েছে, এটা খুব সাটলভাবে হয়তো উনি এখানে এক্সপ্রেস দিয়েছে বলে। করেছেন। আমার কাছে সেটা মনে হয়েছে। আসলে তাই। তাহলে এখানে কি ব্যাপারটা প্যারাডক্সিক্যাল যে মোমেনের জবানবন্দি? তাই যদি হয়, যদি সেটা প্যারাডক্সিক্যাল হয়ে থাকে, তাহলে সেই যুগে, সেই সময়ে, সেই সমাজে সেরকম একটা বই লেখা দুঃসাহসিক, যা আজকের বাংলাদেশে প্রকাশ করা হয়তো অসম্ভব হতো। হ্যাঁ, তা তো বটে। কারণ আজকের বাংলাদেশ তো খুব প্রতিক্রিয়াশীল সমাজ। আজকাল চিন্তা চেতনা আর বহিঃপ্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা একটা খুব কঠিন দুরূহ ব্যাপার। তখন সেটা করা গেছে, আজকে হয়তো সেটা চিন্তাই করা যায় না। অথবা তিনি হয়তো খুব মুনশিয়ানা সহকারে সেটা লিখেছেন সাটলভাবে, যেটা আমি বলতে চেয়েছি, যে যার ফলে অনেকে হয়তো বুঝতে বুঝতে পারেন। পারেনি। আপনার কি মনে হয় চাচা তাহলে? অনেকটা তাই আমার মনে হয়েছে। তিনি এমনভাবে লিখেছেন যাতে করে লোকে বুঝতে পারেনি যে আসলে তিনি কি বলতে যাচ্ছেন। তিনি যে এত বড় একটা বিপ্লব সংগঠিত করতে যাচ্ছেন এই লেখার মাধ্যমে, সেটা আসলে আমাদের পাঠক সমাজ কিংবা জনসমাজ গ্রহণ করতে বুঝতে পারে। এখনকার যুগে সেটা যদি অর্থসহ যদি কেউ বুঝতে পারে, তাহলে এটাকে তো র্যাডিক্যাল বলবে। হ্যাঁ, তা তো বটে। এবং র্যাডিক্যাল এই সেন্সে যে উনি সরাসরি, আমার কাছে মনে হচ্ছে উনি সরাসরি সৃষ্টিকর্তা, বিধাতা, আল্লাহ এটার কথা উনি বলছেন না। উনি বলছেন যে, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কনসেপ্ট, যে এটা চিন্তা করতেও দোষ নেই। এটা যদি কাউকে কমফর্ট দেয়, দেন দ্যাটস ফাইন। কিন্তু উনি এই এই অস্তিত্ব, এটাকে এটাকে উনি কিন্তু সরাসরি এটাকে কিন্তু উনি কি বলবো, স্বীকৃতি দেওয়াটাকে উনি এখানে প্রধান মনে করেন। উনি মনে করেছেন, ওনার লেখাটার মধ্যে উনি যেটা বলতে চেয়েছেন, আমার মনে হচ্ছে আর কি, ভুল হতে পারে, যে সৃষ্টিকর্তার অস্তিত্ব বা চিন্তা চেতনা, এটা মানুষের একটা ব্যক্তিগত ব্যাপার, এটা একটা ইন্টারনাল কমফর্টের ব্যাপার, এটা একটা ইন্টারনাল রিয়েলাইজেশনের ব্যাপার। কিন্তু এটা জীবনের খুব মুখ্য নয়। যেমন উনি শুরুই করেছেন যে যে আকাশের মেঘ দেখে মনে হয়েছে যে সৃষ্টিকর্তা তো এখানে আছে, রূপটা কীরকম, আল্লাহর রূপটা কীরকম, হয়তো একজন বুড়া লোক বসে আছে, ওনার অল্প বয়সে সেটা মনে হয়েছে। তারপরে এইভাবে পুরো উপন্যাসে, পুরো লেখায় তিনি তার বিভিন্ন ঘটনা প্রবাহ লিখেছেন, এবং সেখানে তার অবস্থানটা তিনি একটা থার্ড পার্সপেক্টিভ থেকে হয়তো তিনি দেখছেন, পরোক্ষে দেখছেন নিজেকেও, যে সেখানে একটা মানুষ কি ডিসিশন নেয়, কি
কি চিন্তা করে বিভিন্ন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে, অর্থাৎ মানুষের জাজমেন্ট যে ভালো মন্দ কি বিভিন্ন করণীয় রকম হতে পারে। বিভিন্ন রকম হতে পারে, এবং সেই অবস্থাতে যে মানুষ সৃষ্টিকর্তা বা একজন, তার মানে আলটিমেটলি যে তার কনফেশনটা বা একজন তার জবানবন্দিটা, এখানে জবানবন্দিটা হচ্ছে যে আমিও পাপী হতে পারি বা আমিও ভালো হতে পারি, এই বোধটা মানুষ নিজে বোঝা এবং নিজে সেই অবস্থান, তার অবস্থান গ্রহণ করা, এটাই বড় কথা। এটাই বড় কথা। এটাকে অ্যাডমিট করা, দ্যাট ইজ দি কনফেশন। আমার পরে এটাই মনে হয়েছে। এবার একটা প্রশ্ন আসে যে প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা খুব অল্প বয়সে তার জীবনবোধ বদলে দেয়। আমরা যারা তাকে কাছে থেকে দেখেছি পারিবারিকভাবে বা বন্ধুত্বের মাধ্যমে অনেকে দেখেছেন, তাদের কাছে কিন্তু তিনি তার এই গল্পগুলো বলেছেন যে তিনি প্রথম যুদ্ধে গেছেন 18-19 বছর বয়সে, এবং বলছেন যে আমি তো বুলেটকে আই হ্যাভ ডজ দ্য বুলেট, আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি, মৃত্যুকে আমি খুব কাছে থেকে দেখেছি। তো এইখান থেকে ফিরে আসার পরে জীবনের অর্থটাই অন্যরকম। জীবনের যে ছোটোখাটো জিনিসগুলো, জগৎ সংসারের যে নিত্য নৈমিত্তিক সমস্যা, বলছে এগুলো অনেক তুচ্ছ। তো যার কারণে তিনি হয়তো বলতে চেয়েছেন যে তার যে ধীর স্থির এবং স্টেবল একটা তার জীবন প্রক্রিয়া, এটা তার যুদ্ধের অভিজ্ঞতার কারণে আর সেরকম থাকছে না। এক্স্যাক্টলি। তো এবং তাই তিনি বলতেন যে তার যুদ্ধ তার জীবনকে একটা তৃতীয় মাত্রা, যুদ্ধের কারণে জীবনকে তিনি একটা তৃতীয় মাত্রা থেকে দেখতে পারতেন। এই অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কি তার লেখায় প্রভাব ফেলেছিল বলে আপনি মনে করেন, বা আপনি দেখতে পেয়েছেন কিনা সেটা? আমার তো মনে হয় যে অবশ্যই এটা অভিজ্ঞতার ফলাফল আমরা তার লেখার মধ্যেই দেখতে পাই, তার লেখার মধ্যে। কিন্তু পাঠক এটা সাধারণভাবে, খুব বেশি পাঠক এটা বুঝতে পারেনি। আমার সেটাই প্রশ্ন ছিল যে সেটা পাঠকের কাছে কতটা পৌঁছাতে পাঠকের কাছে পেরেছিল। সেটা খুব বেশি পৌঁছতে পারেনি, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। পাঠক যদি বুঝতে পারত তাহলে ফলাফল অন্যরকম দেখা যেত আমাদের দেশে, কিন্তু সেরকম দেখা যায়নি। তবে এটাও সত্য চাচা যে সব লেখায় তো সব পাঠক তো অনেক ধরনেরই আছে, সব লেখায় সব পাঠকের জন্য নয়। খুব চিন্তাশীল পাঠকও আছে, আবার একটু লঘু হালকা পাঠ চাচ্ছে সেরকম পাঠকও আছে। তো সব পাঠকের জন্যই তো সব ধরনের বই আছে। তো মাহবুবুল আলমের লেখা খুব চিন্তাশীল, উচ্চ স্তরের, গভীরভাবে চিন্তা করবেন সেরকম পাঠকের জন্যই হয়তো রিজার্ভড বলা যায় আর কি। তিনি 21 পদক পেয়েছিলেন এই কথা তো আমরা জানি, কিন্তু বাংলার সাহিত্য সমাজ, আমার মনে হচ্ছে এই কথাটা আপনি ইতিমধ্যেই বলেছেন, আপনার বিভিন্ন কথার মধ্যে ব্যক্ত করেছেন যে বাংলা সাহিত্য সমাজ প্রকৃত অর্থে কতটা মাহবুবুল আলম ও তার লেখার মর্যাদা বুঝতে পেরেছে। আপনি বলেছেন যে আসলে এটা বুঝতে পারেনি, সেই সঠিক মূল্যায়ন করতে পারেনি। এবং আমিও প্রশ্ন করেছি এর মধ্যে যে যদি না পেরে থাকে সেটা কেন? তিনি প্রচারমুখী ছিলেন না বলে কি? তিনি প্রচারমুখী ছিলেন না সেটা আমরা জানি, তখনকার অনেকেই প্রচারমুখী ছিলেন না। যে আগে বলছিলাম যেটা মার্কেটমুখী এবং জনপ্রিয় হওয়ার জন্য জনপ্রিয় লেখা, মার্কেটমুখী লেখা। আজকাল তো আমরা জানি যে পাবলিশার বলে দিল এই টপিকে একটা লিখতে হবে, 1 সপ্তাহের মধ্যে লিখে দেন।
তো অনেক লেখকই তো সেরকম লিখে ফেলছে। তো সেগুলো হচ্ছে মার্কেটমুখী লেখক, বেস্ট সেলার। তো সেটা তাদের মধ্যে ছিল না, কিন্তু তার মধ্যে সেই তাগিদটা ছিল না। আম, কেন আমি মাঝে মধ্যে সেটাই ভাবি, কারণ মার্কেটমুখিতার একটা বড় কারণ হলো যে তাতে আর্থিক লাভ, যে পাবলিশার প্রয়োজন প্রয়োজন। প্রয়োজন সাধন করে। মাহবুব আলম বা সেই সময়কার লেখকদের আম, আর্থিকভাবে যে তারা খুব ধনী হওয়ার কাছে ধারেও ছিলেন না। তো তাদের মধ্যে সেই চাহিদাটা আসেনি, আমরা দেখতে পাই না। তার মানে, এবং এটাও শুনেছি মাহবুব আলম বই বের করেছেন থলেতে বই নিয়ে, তিনি তো সবসময় হেঁটে হেঁটেই বই এক বিক্রি করতেন। বই বিক্রি করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তো তার মধ্যে বা তার সময়কার এরকম লেখকদের মধ্যে সেই তাগিদটা বা সেই কি বলবো, ডেসপারেশন বা ডিমান্ডটা ছিল না কেন? তারা, এটা কি আশুতোষ অল্পেই সন্তুষ্ট নাকি? না, আসলে সেই সময়ের সমাজ জীবনটা একটু অন্যরকম ছিল। তো মানুষ স্বাভাবিকভাবে পরিবার এবং তার মানে সমষ্টিগত মানুষগুলোকে নিয়ে থাকতো। তখনকার দিনে এই ধরনের বৈপ্লবিক চিন্তাধারা মানুষের মধ্যে ব্যক্তিগতভাবে আসে। সেটাই হচ্ছে প্রধান কারণ বলে আমার মনে হয়। আচ্ছা, ব্যক্তি মাহবুব আলম ও সাহিত্যিক মাহবুব আলম কি, আপনার কি মনে হয় তাহলে একই ব্যক্তি? অবশ্যই একই ব্যক্তি। কারণ সাহিত্যিক মাহবুব আলম যিনি, তিনিই আসলে ব্যক্তি মাহবুব আলম। কারণ তার পক্ষে অন্য কিছু হওয়া সম্ভব না। তিনি তিনি নিজেকে তো দুই ভাগে ভাগ করতে পারেন না, এবং তিনি সবসময় একই, আমার মনে হয় একই পথে চলার পথিক। এই তার যে এই বৈশিষ্ট্যটা, অর্থাৎ ব্যক্তি মাহবুব আলমের বহিঃপ্রকাশ ঘটেছে তার সাহিত্যকর্মে, সেই সেই প্রভাবটা কি তার পত্রিকা সম্পাদনা, যে দৈনিক জমানা, সেটাতেও কি তার প্রভাব ছিল? আমি যেটা শুনেছি যে দৈনিক জমানা আর অন্য পত্রিকা থেকে একটু ভিন্নধর্মী ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে সেটাও তার ভিন্ন ইয়ে ছিল, সম্পূর্ণ রকমের আলাদা, আলাদাভাবেই তিনি এটাকে দেখতেন। এবং দৈনিক জামানা যখন প্রকাশ করছেন, তখন সেটাকেও তিনি সেভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং বলা হয় যে তার সম্পাদকীয় পড়ার জন্য মানুষ মুখিয়ে থাকতেন, যে সম্পাদকীয়তে তিনি কি লিখছেন। হ্যাঁ, কারণ একটা রাজনৈতিক একটা বক্তব্য তিনি দিতেন তার তার দৃষ্টিতে যেভাবে, এবং তার লেখার স্টাইলে তিনি সেটা করতেন। এইটা আম, আরেকটু যদি ফাস্ট ফরওয়ার্ড করি, 71 সালের পরে মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত তিনি খুব কষ্ট করে, অনেক, তার তখন বয়স হয়ে গেছে, তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন। সেই বৃদ্ধ শরীর নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গেছেন, যেখান থেকে তিনি প্রথম বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন মুক্তিযুদ্ধ সম্পর্কিত। এবং তার বইটা পরবর্তীতে বাংলাদেশে অনেকগুলা খণ্ডে মুক্তিযুদ্ধের বিভিন্ন খণ্ড প্রকাশিত হয়, কিন্তু মাহবুব আলমের মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত, এই বইটা মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রথম আম, আহ, আহ, কি বলবো, প্রথম গ্রন্থিত গ্রন্থ। প্রথম গ্রন্থ, হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন। এটাও আম, আমি তো পুরোটা পড়া হয়নি, কিন্তু বেশ কিছুটা পড়েছি। এবং তিনি ধারাবাহিকভাবে 25শে মার্চ বা তার আগে থেকে শুরু করে তিনি বিভিন্ন দিনের ঘটনাগুলো লিখেছেন। একটু সাহিত্যিক ভঙ্গিতে তিনি লিখেছেন, মাঝে মধ্যে কিছুটা হিউমার, সাহিত্য সুলভ,
মানে ঠিক রিপোর্টার হিসেবে না লিখে একটু সাহিত্য সুলভ ভাষা দিয়ে তিনি সেটা লিখেছেন। এই বইটা সম্পর্কে আপনার কি মনে হয়? আপনার কি এটা পড়া আছে বা না, দেখা আছে? বইটা পুরো আমি পাইনি, বইটা সংগ্রহ করতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে যদ্দূর আমি বিভিন্ন জায়গা থেকে পড়েছি, সে তাতে মনে হয়েছে যে তিনি আহ, এই বিষয়ে অনেকটা সচেতন ছিলেন এবং তিনি এক এক একই সঙ্গে আহ, ইতিহাসও রচনা করছেন, আবার একই সঙ্গে এটা বিশ্বাসযোগ্য একটা ঘটনা চলছে সেটাও বলতে চেষ্টা করেছেন। এটাই তার লক্ষ্য ছিল বলে মনে হয়। আর তিনি যেহেতু সাংবাদিক হিসেবে কাজ করেছেন অনেক বছর, তো তার মধ্যে এটা একটা তাগিদ ছিল। চাগে ছিল। কারণ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে যে, বাবা বুড়া বয়সে কেন করছো? তিনি সিলেট চলে যাচ্ছেন, নর্থ বেঙ্গলে চলে যাচ্ছেন। তিনি বললেন যে এটা তো আমার কর্তব্য, এটা এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি এটা আমার দায়িত্ববোধ, এটা আমার দায়িত্ব। তাহলে আহ, আজকের যুগে ও সমাজে যদি তিনি বেঁচে থাকতেন, আজকে যদি লেখক ও সাংবাদিক মাহবুল আলম যদি থাকতেন, তাহলে লেখক ও সাংবাদিক হিসেবে তিনি কোথায় থাকতেন বলে মনে করেন এবং কি নিয়ে তিনি লিখতেন? কারণ যুগের সাথে যেহেতু মানুষের মানসিকতা এবং মানুষের প্রক্রিয়া বা কি বলবো ড্রাইভ যেহেতু অনেক বদলায়, তো তিনি কোথায় থাকতেন বলে আমার মনে হয়েছে যে যুগের সাথে যতই বদলাক না কেন, তিনি মূলত বাংলাদেশের স্বার্থ যেখানে আছে, বাংলাদেশের যেখানে আহ, যে সমৃদ্ধি এবং লক্ষ্য যেখানে নিহিত আছে, তার সঙ্গে তার কোনো আপোষ তিনি করবেন না কখনো। তিনি কখনোই বাংলাদেশকে ছেড়ে অন্য কিছুর জন্য যে আহ, অন্য কিছুর প্রতি তার যে আকর্ষণ হবে, সেটা আমার মনে হয় যে সম্ভব না, ছিল না। সুতরাং তিনি সর্বক্ষণ বাংলাদেশ প্রীতিই ছিল তার কাছে বড় জিনিস। আর শেষ যেটা হয়তো শেষ যেটা বলবো সেটা হলো যে তিনি এবং তার সময়কার আহ, এরকম অনেক চিন্তাশীল লেখক, সাহিত্যিক, সেটা কাজী আব্দুল ওদুদ অথবা কাজী মোতাহার হোসেন, আবুল ফজল সাহেবও কাজী কাজী পরিবারেরই ছেলে। এনারা প্রত্যেকেই খুব কঠোর রক্ষণশীল মুসলিম পরিবার থেকে এসছেন, কিন্তু তারা আম, সাহিত্যে প্রকাশনায় গিয়ে তারা লেখালেখি করেছেন একটা মুক্তির, বুদ্ধির মুক্তির আনন্দ নেই। আনন্দ নিয়ে, অর্থাৎ রেনেসন্স, মুসলিমদের যে রেনেসন্স, সেটার জন্য তারা কিন্তু চেষ্টা করেছে। শতপ্রণোদিত হয়ে তারা চেষ্টা করেছেন এবং তারা অনেক রিস্কও নিয়েছেন। মানে কারণ তারা সমাজের যেটা মূলধারা সেটা প্রতিপক্ষে কিন্তু গিয়েছেন, তারা তারা অনেক সময় তাদের বিরুদ্ধে কাজও হয়েছে সেই জন্য। পরিবার থেকেও হয়েছে, সমাজ থেকেও হয়েছে। হ্যাঁ। মাহবুল আলম মাহবুল আলম তো সেই ধারা, সেই সেই অংশেরই তো সাহিত্যিক, আপনি মনে করেন তাদের লেখা বা সাহিত্যকর্ম তো ইসলাম, আহ, মানে এটাকে খুব সহজে আজকের দিনে হয়তো এটা চিত্রিত হবে যে ইসলাম বিদ্বেষ বা ইসলাম বিরোধিতা, কিন্তু ব্যাপারটা তো ঠিক তা ছিল না তখন। সেটা ছিল যে মুসলমানদেরকেও চিন্তা চেতনায় এগিয়ে আসতে হবে, তাদেরকেও প্রগতিশীল হতে হবে।
তারাও বিজ্ঞানী হবে, তারাও সমাজ বিজ্ঞানী হবে, তারাও অর্থনীতিবিদ হবে, তারাও সাংবাদিক হবে, তারাও যুগের সাথে আহ, আহ, তাল মিলিয়ে তাল চলবে। মিলিয়ে তারাও এগিয়ে যাবে। এটাই তো ছিল নাকি তাদের মূল ইন্সপিরেশন বা আমার মনে হয় এটাই তাদের মূল ইন্সপিরেশন ছিল, এবং সেই জন্যই তারা সব সময় তাদের কাজকর্মের মধ্যে এই ধারাই চলমান রাখতেন। মাহবুব আলমকে আমি পারিবারিকভাবে যেহেতু ব্যক্তিগতভাবে খুব দেখা বা জানার সুযোগ হয়েছে, এবং ঘটনাও শোনার সুযোগ হয়েছে। কারণ তিনি যখন মারা যান তখন আমার বয়স 10। তো 10 বছর বয়সের পরে হয়তো আরও ম্যাচুরিটি আসার পরে তার অনেক ঘটনা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, তিনি একদম পুরোপুরিভাবেই প্রথা বিরোধী, প্রথা ভঙ্গকারী বা প্রথা বিরোধী একজন মানুষ ছিলেন, কিন্তু বিনয় সহকারে, মানে র্যাডিক্যালি নয়, কিন্তু খুব সবিনয় সবিনয়ে এবং যে প্রথা ভঙ্গ, সমাজ যে প্রথাবদ্ধ যে সমাজ, আপনি বলছিলেন যে সমাজের উন্নয়ন বা সমাজ চেতনা মূলক, তা আমাদের সমাজের সবসময় একটা বড় অন্তরায় হচ্ছে আমরা প্রথাবদ্ধ হয়ে থাকি। এবং সেখানেই কিন্তু আবুল ফজল সাহেব, মাহবুব আলম এবং তার মতো লোকরা, তার মতো চিন্তাশীল যারা ছিলেন, তারা তাদের নিজ নিজ অক্ষে কিন্তু তারা সেভাবে কাজ করে গেছেন। আমার কাছে মাহবুব আলম কি সেরকম মনে হয়েছে? আপনি কি সেটা তাহলে একমত হবেন? আমার মনে হয় যে তাই আসলে তারা সবাই এই একই ধারায় চলমান ছিলেন আর কি। তো চাচা, আমার তো অনেক কথা বললাম। আপনার যদি আর কিছু বলার থাকে, যেটা হয়তো আমি অনেক কিছু তো বলার থাকতেই পারে, কিন্তু না, আমি অনেক যেহেতু কিছু বলার মধ্যে সবচেয়ে বলার কথা হচ্ছে যে মাহবুব আলমকে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারিনি, বুঝতে চেষ্টাও করিনি। সুতরাং সেই জন্য নতুনভাবে আবার একটা আমাদেরকে অ্যাপ্রোচ নিতে হবে, যাতে করে মাহবুব আলমকে আমরা ভালোভাবে বুঝতে পারি এবং তাকে গ্রহণ করতে পারি। এটা কি আপনি মনে করেন যে বাংলা একাডেমির মাধ্যমে হওয়া ছাড়া উপায় নেই, নাকি না, আরো অন্য মহল থেকেও? উপায় আছে, অবশ্যই আছে। বাংলা একাডেমি একটা মাধ্যম মাত্র। বাংলা একাডেমির উপর সব কিছু নির্ভর করে থাকলে আমাদের চলবে না। আমাদের সব কিছু সব দিক থেকে ওপেন রাখতে হবে সব জায়গায়, এবং সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং মাহবুব আলমের চিন্তাধারাকেও আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাব। অন্যান্যকে যেখানে যেখানে সেই সেই ক্ষেত্রগুলো বিরাজমান হবে, সেখানে সেগুলো আমরা তুলে ধরব এবং সেভাবে সেগুলোকে গ্রহণ করবার চেষ্টা করব। আমার আমার একটা প্রশ্ন, মানে এটা বলুন। আপনাকে, আপনার সম্পর্কে। আপনি যেমন অনেকে বিলেতে আসে, বিলেতে যায় পড়াশোনা করতে, মানে আমি বাংলাদেশের থেকে চিন্তা করে বলছি। আপনি প্যারিসে গেলেন কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কারণে, মানে সর্বনিম্ন আমি ওই যে ফ্রেঞ্চ একটা সার্টিফিকেট কোর্সে ভালো রেজাল্ট করেছিলাম, এবং সেই জন্য তারা আমাকে স্কলারশিপ দেয়। তো স্কলারশিপ পাওয়াতে আমি ন্যাচারালি, অবশ্য আমি সেই সময় আমেরিকান ফুলব্রাইট স্কলারশিপ পাওয়ারও সম্ভাবনা ছিল আরও কিছুদিন পরে, কিন্তু আমি তার জন্য অপেক্ষা না করে আমি আমেরিকানদের বলি যে আমি প্যারিসে চলে যাচ্ছি। তো আমি প্যারিসে চলে গেলাম। তবে এবং প্যারিসে যাওয়ার পেছনে শহীদুল্লাহ সাহেবের একটা অবদান আছে, তার কথা চিন্তা ভাবনা করেছি, এবং আমি যাওয়ার সময় করাচিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছি। সুতরাং সেটা সেটা খুব না, প্যারিস থেকেও তাকে চিঠি লিখেছি, তিনি আমার চিঠির জবাব দিয়েছেন। তো যাই হোক,
আমাদের আমরা কখনো এটা ভাবিনি যে তখনকার দিনে এখন আমার কাছে প্যারিসে যাওয়া এবং বিলাতে যাওয়া বা আমেরিকা যাওয়া একই রকমের ব্যাপার। এবং সেই জন্য আমি প্যারিসে গেছি এবং প্যারিসে ফ্রেঞ্চ ভাষা আমার সেটা একটা ভাষাটা নতুন শিখতে হবে। দিগন্ত আমার কাছে উন্মোচন করছে এবং সেটাতে আমি গ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করেছি। একটু প্রসঙ্গত বলি, প্রশ্নটা করেছে রওশন রেজা চৌধুরী জলি। কত বছর ছিলেন সব মিলিয়ে? আমি প্যারিসে গেছিলাম 1960 সালের শেষের দিকে, অক্টোবর মাসের শেষের দিকে। আমি 68-তে চলে আসি, 68-র অক্টোবরে চলে আসি, সেপ্টেম্বরে চলে আসি 68। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। আপনি তো ফরাসি ভাষায় খুব পারদর্শী, ভালো বলতে পারেন এবং ফরাসি ভাষায় আমি দুটো বই আমি প্রকাশ করার সুযোগ হয়েছে আমার। তো একটা আমার থিসিস আর একটা ওই বাউল গ্রন্থ। এই বাউলের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। কেন বলছি, আপনিও বাউলদের উপরে একটা বেশ বড় বই, এটা বেশ বড়সড় একটা বই, এটা আপনি অনুবাদ করেছেন ফরাসি ভাষায়। আবার আরেকটা ব্যাপার আমি জেনেছি যে ফরাসিরা, ইউরোপিয়ানরাই জেনারেলি তারা খুব কি বলবো, হেরিটেজ এবং এগুলো কনজারভেশনের ব্যাপারে তারা খুব তৎপর, তারা খুব কর্মঠ, তারা খুব কাজ করে। ফরাসিরা ফোক মিউজিক, বিভিন্ন দেশের ফোক মিউজিকের উপর তাদের একটা সরকারি স্পন্সার্ড একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশনই আছে, আমার ঠিক মনে নেই, ডেমন্ড সামথিং কিছু একটা, যারা পৃথিবীর বিভিন্ন দেশের যারা বাউলদের মতো যারা ফোক সিঙ্গার, তাদের গানগুলো তারা রেকর্ডিং করে তাদের স্টুডিওতে নিয়ে গিয়ে রেকর্ডিং করে তারা কিন্তু সেগুলোকে সংগ্রহ করার জন্য, প্রিজার্ভেশনের জন্য কিন্তু তারা কাজ করে গেছে। এটা আমি খুব, এবং আপনার লেখা যে বইটা বাউলের যে অনুবাদটা, এটা যে সেই ধারাতেই একটা কি বলবো, একটা অবদান রেখেছে, সেটা অনস্বীকার্য। বাংলাদেশের আমরা রিসেন্টলি একটা বাউলদের উপরে একটা গবেষণালব্ধ একটা অনুষ্ঠান করলাম। তো সেটা করতে গিয়ে বাংলাদেশের বাউলদের গাওয়া বেশ কিছু গান আমরা খুঁজে বেড়াই, এবং অনেক বছর আগে আমি তখন আলিয়াস মাসুদে চাকরি করতাম, আমার হাতে একটা সিডি আসে, বাংলাদেশের একজন বাউল শাহজাহান মুন্সি, তাকে অন্ধ শাহজাহানও বলা হয়, এখনো বেঁচে আছে, খুব বুড়ো হয়ে গেছে। 80-র দশকে ফ্রান্সে একটা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল হয়, সেখানে এই বাউল তার দল নিয়ে গান করে, এবং ফরাসিরা এত মুগ্ধ হয়ে যায় যে তারা তাদের সেই স্টুডিওতে নিয়ে গিয়ে সেখানে তার গানগুলো রেকর্ডিং করে, 10-12টার মতো গান, এবং সেই গানগুলোই আছে এখনো বাংলাদেশে, কিন্তু তার এই গানগুলো কখনো রেকর্ডিং করা হয়নি। তো এইটার ফলে আমি বুঝলাম যে ফরাসিদের যে একটা গুরুত্ব আছে প্রিজার্ভেশনের, হেরিটেজ প্রিজার্ভেশনের ব্যাপারে, এবং বুঝতে পারছি যে আপনার ফ্রান্সে যাওয়াটাও আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি গুড। কারণ আমার বন্ধু দেবেন ভট্টাচার্য ছিল, সে বাউল, তারপরে ওই বিভিন্ন ধারার যে বাউলের আগে কে ছিল, এদের সব সে অনুবাদ করেছে। হ্যাঁ, তো এবং অনুবাদ করে সে এগুলো ইংরেজিতেই অনুবাদ করেছে ও, আবার ফরাসিতে কালেকশন, লালনের কথা বলছেন? লালন এবং আরো অন্য এদের সিনিয়র যে বাউল সাধক বা কবি যারা ছিলেন আর কি, তাদের অনুবাদ করেছে, এবং
তাদের মূল গান বিভিন্ন এলাকায় গিয়ে সে সংগ্রহ করেছে, সংকলন এবং করা। সেগুলো এখনো আছে ওখানে রিজার্ভেশন। ওই কথাটাই বলছিলাম যে ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদেরও দেখা যায় বাংলাদেশের যে ভাওয়াইয়া গানের আজকে আমরা যেগুলো শুনছি বা জানছি বা যেগুলো আমরা দেখছি, এগুলোও কিন্তু অনেক বছর আগে কবি জসিমউদ্দিন বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সংগ্রহ করেছেন, তারপর সেগুলোকে গ্রন্থিত করেছেন। আব্বাসউদ্দিন সাহেব সেগুলো গেয়েছেন, রেকর্ড করেছেন। এগুলো না হলে কিন্তু এগুলো হারিয়ে যায়। হারিয়ে যেত। তো এই মানে সংরক্ষণটা, কনজারভেশন এবং প্রিজার্ভেশনটা খুবই দরকার। চাচা, তাহলে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আশা করি যে আপনার প্রকাশনা আমরা আরো পাবো, আপনার আমি লেখালেখি চেষ্টা এবং করব, প্রকাশনা। আর কি। জি, এবার ওইটা পেপারটা খুঁজো তুমি, যে মাবুল আলম যে আছে লেখা বাংলা হ্যাঁ, ইংরেজি যেটা এটা- দিয়েছো, এটা ওনার কাছে খুঁজে তো বাইর কপি করতে থাকে। হবে। সেটা আছে। নিশ্চয়ই কপি আছে। হ্যাঁ, আমি চাচ্ছি, ওটাই বলতে চাচ্ছি যে আমাদেরকে দিলে আলম পরিবার হ্যাঁ, 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 হ্যাঁ। আপনারা আমরা না, তাহলে আগে তো এরকম কেউ আসেনি। কেউ আলম আসেনি। পরিবারের সঙ্গে তো আমার আর যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এমনকি ওই যে দিদারুল আলম, কী নাম আপনার দাদার নাম? ওহিদুল আলম। ওহিদুল আলম সাহেব সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখেছে, সেটা এখনো ছাপা হয়নি, আমার কাছে কোথাও আছে। এটা আমি এগুলো চাচ্ছে সব আমি চাই। এগুলো সব আপনার কাছে। কারণ আমার একটা দুইটা ইয়ে- ছাপাতে দেওয়া জোগাড় নাই? করে রাখলে প্রশ্ন নেক্সট হ্যাঁ, ছাপাতে হ্যাঁ, কোথায় দেবো? collect কেউ করবে। নেয়নি। কেউ নেয়নি। কেউ প্রথম নেয়নি। আলোরে দিলে ওরা নেয় না। আমাকে অদ্ভুত। আর কিছু না হোক, এখন তো কারণ আর কিছু অনেকেই না হোক গান চাচা, জানে। আমাদের একটা সুবিধা সবাই হচ্ছে popular কৃষ্ণচূড়ায় জিনিস যদি আমরা চায়। প্রকাশ করি, এটা ব্রিটিশ হুম। লাইব্রেরিতে চলে যায়। হুম।